ইরানের সরকারের পরিবর্তনে সবচেয়ে ভালো বিষয় হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই ইরানের বিরুদ্ধে কয়েক সপ্তাহব্যাপী টানা সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। দুই মার্কিন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান তাৎক্ষণিক দৃঢ় ও উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান আলোচনার মধ্যেও খামেনি তেহরানে মার্কিন হামলার আশঙ্কা। একদিকে সামরিক পদক্ষেপ ঠেকাতে দুই পক্ষই ব্যস্ত আলোচনায়, এর মধ্যেও চলছে দুদেশেরই সামরিক প্রস্তুতি। শুক্রবার দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী হামলা চালানোর জন্য প্রস্তুত মার্কিন সেনারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলেই তারা হামলা শুরু করবেন। ওই কর্মকর্তারা জানান, এবার যে পরিকল্পনা করা হচ্ছে তা আগের চেয়ে অনেক বেশি জটিল। দীর্ঘমেয়াদী অভিযানে শুধু পারমাণবিক স্থাপনাই নয়, ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হতে পারে। তবে বিস্তারিত কিছু জানাতে তারা অস্বীকৃতি জানিয়েছেন। তাদের মতে, এমন অভিযান শুরু হলে তা দুই দেশের মধ্যে আগের যে কোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে। এরই মধ্যে ট্রাম্প বলেছেন, শাসন ব্যবস্থার পরিবর্তনই ইরানের জন্য সবচেয়ে ভালো হবে। শুক্রবার নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে কথা বলেন ট্রাম্প। এখন পর্যন্ত মনে হচ্ছে এটাই ইরানের জন্য সবচেয়ে ভালো। তিনি দীর্ঘ ৪৭ বছর ধরে শুধু কথা আর কথাই বলে যাচ্ছে, আর এর মধ্যেই মানুষ প্রাণ হারাচ্ছে, হাত পা হারাচ্ছে। তাই এবার আমরা চেষ্টা করছি তাদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে, যেন সমস্যার স্থায়ী সমাধান হয়। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবেই আলোচনার বিষয় নয় এবং এটি আলোচনার অযোগ্য লাল রেখা। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে খামেনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এ সময় বাইরের শক্তির যে কোনো ভুল হিসেবের মূল্য চড়া হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তবে খামেনি ইঙ্গিত দেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা বাস্তবসম্মত ভিত্তির ওপর এবং অতিরিক্ত দাবি ছাড়া হলে তা উভয় পক্ষের স্বার্থ রক্ষা করে এগোতে পারে। সৃষ্টি ঘটক, ৭১। ইরানে নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছেন নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশও ইরানিদের বিক্ষোভ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রেজা পাহলভি জার্মানির মিউনিখের নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গিয়ে ইরানিদের আবারও আন্দোলনে নামার আহ্বান জানান। যেহেতু নিরাপত্তা বাহিনীর গুলি ছোড়ার শঙ্কা আছে, তাই তিনি সাধারণ মানুষকে নিজেদের বাড়ি ও ছাদ থেকে স্লোগান দেওয়ার আহ্বান জানিয়েছেন। গত মাসে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়, যা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দমন করে দেশটির সরকার। বিশ্বের নিয়মভিত্তিক শৃঙ্খলা আর আগের অবস্থায় নেই বলে সতর্ক করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। অন্যদিকে ইউরোপের ভূ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশের সময় এসেছে বলে জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। জার্মানির মিউনিখে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে তারা এ মন্তব্য করেন। ফ্রেডরিক মার্চ বলেন, বড় শক্তিগুলোর রাজনীতির এই যুগে ইউরোপের স্বাধীনতা আর নিশ্চিত নয়। তিনি ইউরোপীয় দেশগুলোকে সম্ভাব্য ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানান। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করে বরং ট্রান্স আটলান্টিক আস্থা পুনর্গঠন ও পুনরুজ্জীবিত করার আহ্বান জানান। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, ইউরোপকে গভীর পাল্লার সামরিক সক্ষমতা গড়ে তোলা উচিত। ভবিষ্যতে নিরাপত্তা কাঠামোতে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ নীতির ভূমিকা কি হতে পারে তা নতুনভাবে মূল্যায়ন করতে হবে। ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার পশ্চিমা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে, তাই এগুলো মোকাবিলায় ইউরোপের পদক্ষেপ নেওয়া যৌক্তিক বলেও জানান ম্যাক্রো। ক্যারিবীয় সাগরে একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। এ নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে চলমান মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩০ জন নিহত হয়েছে। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সামরিক কার্যক্রম তদারকি করা ইউএস সাউদার্ন কমান্ড সাউথকম জানিয়েছে, শুক্রবার তারা একটি প্রাণঘাতী কাইনেটিক হামলা পরিচালনা করে। এই হামলায় মাদক পাচারে জড়িত ৩ জনকে হত্যা করেছে বলেও জানানো হয়, যদিও এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি সাউথকম। এদিকে যুক্তরাষ্ট্রের এই অভিযানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা বারবারই
নিন্দা জানিয়ে বলে আসছে, যুক্তরাষ্ট্রের অভিযোগ যদি সত্যিও হয় এবং ওই ব্যক্তিরা মাদক পাচারের সঙ্গে যুক্ত হয়ে থাকে, তারপরেও বিচার বহির্ভূত এত মানুষের হত্যার ঘটনা উদ্বেগজনক এবং স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যুক্তরাষ্ট্র তাইওয়ান তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করতে একটি চূড়ান্ত চুক্তিতে সই করেছে। নতুন চুক্তি অনুযায়ী তাইওয়ান থেকে আমদানিকৃত পণ্যের উপর মার্কিন শুল্কের হার 15% নিশ্চিত করা হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে এই শুল্ক 20% পর্যন্ত আরোপ করা হয়েছিল। চুক্তির শর্ত অনুযায়ী 2025 থেকে 2029 সালের মধ্যে তাইওয়ানকে বড় অঙ্কের মার্কিন পণ্য কিনতে হবে। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল, বেসামরিক উড়োজাহাজ ও ইঞ্জিন, বিদ্যুৎ গ্রিড সরঞ্জাম ও জেনারেটর এবং ইস্পাত তৈরির সরঞ্জাম। এছাড়া তাইওয়ান থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া 2000-এরও বেশি পণ্যকে পারস্পরিক শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চুক্তিটির ফলে তাইওয়ানে মার্কিন গরুর মাংস, ডেইরি ও ভুট্টার মতো কৃষি পণ্যের উপর থাকা 26% পর্যন্ত শুল্ক তাৎক্ষণিকভাবে বিলুপ্ত হবে। কিউবায় চলমান জ্বালানি ও অর্থনৈতিক সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও তেল সরবরাহ বন্ধের ফলে দেশটি ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। দীর্ঘদিনের আর্থিক ও বাণিজ্যিক অবরোধের সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক নিষেধাজ্ঞা। ফলে কিউবার জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। স্বাস্থ্য, খাদ্য ও পানি সরবরাহ সবকিছুই এখন চরম ঝুঁকিতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন কিউবায় তেল সরবরাহ বন্ধ রাখা হবে। অন্যদিকে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ভেনেজুয়েলা এতদিন কিউবার প্রধান তেল সরবরাহকারী ছিল। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র মার্তা হুরতাদো বলেন, এই পরিস্থিতি কিউবার জনগণের মানবাধিকারের উপর গুরুতর প্রভাব ফেলছে। আর জাতিসংঘের মানবাধিকার প্রধান ফলকার তুর্ক একতরফা খাতভিত্তিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তার মতে, এসব নিষেধাজ্ঞার প্রভাব ব্যাপক এবং তা সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করছে। কিউবার 80% বেশি পানি উত্তোলন যন্ত্র বিদ্যুতের উপর নির্ভরশীল। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 1962 সাল থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অবরোধের মধ্যে রয়েছে কিউবা। দীর্ঘ সময় ধরে দেশটিতে জ্বালানি, ওষুধ ও খাদ্য ঘাটতি চলছে। সংকট নিরসনে সংলাপ ও উত্তেজনা প্রশমনের উপর জোর দিয়েছে জাতিসংঘ। তবে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে কিউবার পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। শারমিন স্বপ্না, 71। আসন্ন রমজান মাসে পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ একরেমা সাবরি এ তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আসন্ন রমজান মাসে আল আকসা মসজিদে আসতে ইচ্ছুক মুসলিমদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি পুলিশ ইতোমধ্যে আল আকসা চত্বরের আশেপাশে নিরাপত্তা জোরদার করেছে বলে উল্লেখ করেন তিনি। পৃথক এক প্রতিবেদনে একই তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। দৈনিকটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজান আল আকসা মসজিদে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে আছে। 1957 সালের আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার পর পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। সেই থেকে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে আছে। গাজায় দীর্ঘদিন ধরে কাজ করা প্রতিষ্ঠিত মানবিক সংস্থাগুলোর বদলে ইসরায়েল রাজনৈতিকভাবে অনুগত ও কম পরিচিত নতুন কিছু সংস্থাকে অনুমোদন দিচ্ছে বলে জানিয়েছে দ্য নিউ হিউম্যানিটেরিয়ান। এক অনুসন্ধানী প্রতিবেদনে তারা এ তথ্য জানায়। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের নতুন নিবন্ধন আইনের শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় গাজায় কার্যরত 37টি ত্রাণ সংস্থা, যার মধ্যে জাতিসংঘের বাইরে প্রায় সব সুপরিচিত আন্তর্জাতিক এনজিও রয়েছে, তারা নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তাদের পরিবর্তে নতুন শর্ত মেনে নেওয়া প্রায় 2 ডজন সংস্থাকে অনুমোদন দেওয়া হয়েছে। ত্রাণকর্মী ও আইন বিশেষজ্ঞরা বলেন, এটি গাজার মানবিক কাঠামো পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে এমন একটি সমান্তরাল ত্রাণ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে যা ইসরায়েলের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে চলেছে বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের এর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। এই বৈঠকে গাজার জন্য কয়েকশো কোটি ডলারের পুনর্গঠন পরিকল্পনা এবং জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক বাহিনীর সেনা মোতায়েনের বিস্তারিত পরিকল্পনা ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রশাসনের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন আগামী ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে অন্তত ২০টি দেশের প্রতিনিধি দল অংশ নেবে, যার মধ্যে অনেক রাষ্ট্রের প্রধানও থাকবেন। গত ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্প এই বোর্ড অব পিস গঠনের নথিতে স্বাক্ষর করেন, যা পরবর্তী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার মাধ্যমে স্বীকৃতি পায়। প্রাথমিকভাবে গাজা ভূখণ্ডের অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা তদারকির জন্য এই শান্তি পর্ষদ গঠনের কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে ট্রাম্প ঘোষণা করেন যে তার সভাপতিত্বে এই পর্ষদ বিশ্বজুড়ে বিভিন্ন সংঘাত নিরসনে কাজ করবে। ব্রাজিলের আমাজনে ৬ মাসে বন উজাড় করেছে ৫০%। নতুন স্যাটেলাইট পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। সরকারি তথ্য মতে ২০২৫ সালের আগস্ট মাস থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ধ্বংস হয়েছে ১৩২৪ বর্গ কিলোমিটার বনভূমি, যা আগের বছরের তুলনায় কম। ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় বলছে এ ধারা অব্যাহত থাকলে একসময় বন উজাড় শূন্যে নামতে পারে। এ পর্যবেক্ষণ করা হয় ডিটার স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে, আর এই সিস্টেম চালুর পর থেকে এবারই বনভূমি ধ্বংসের হার সর্বনিম্ন। আগের বছর একই সময়ে উজাড় হয়েছিল ২০৫০ বর্গ কিলোমিটার বনভূমি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এই প্রচেষ্টা অব্যাহত থাকলে বার্ষিক হারে সর্বনিম্ন বন উজাড় অর্জন সম্ভব, যা বন রক্ষায় অন্যতম ইতিবাচক অগ্রগতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করেছে কুয়েত রাজ্য শাখা বিএনপি। শুক্রবার কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন অঞ্চল হতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এই অনুষ্ঠানে। বিএনপির প্রয়াত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় এই অনুষ্ঠানে। কুয়েত প্রবাসীদের প্রত্যাশা, বিএনপি সরকার গঠনের পর ইশতেহারে ঘোষিত প্রবাসীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপির মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা। এ সময় তারা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের সব সমস্যা সমাধানে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। দলের নিরঙ্কুশ বিজয়ে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা। দলীয় নির্দেশনা মেনে জমকালো আয়োজন না করে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার মাধ্যমে বিজয় উদযাপন করে দলটি। কুয়ালালামপুরের বুকিত বিনতানে আয়োজিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও গবেষক শফিউর রহমান সহ বিভিন্ন অঙ্গনের মানুষ। এ সময় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের সব সমস্যা সমাধানে কাজ করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। ঈদের মতো মনে হয়েছে, আমরা বিদেশে থাইকাও যে এত সুন্দর একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, যে সবাই, আমি পরিবারকে জিজ্ঞেস করলাম যে নির্বাচনের দিন কি অবস্থা, তারা বললো যে আজকে তো ঈদ। সুন্দর একটা ফেয়ার এবং সুন্দর একটা নির্বাচন হয়েছে। আমরা প্রত্যাশা করি প্রবাস থেকে আমরা পোস্টাল ভোটের মাধ্যমে যে ভোট প্রদান করেছি এবং অদূর ভবিষ্যতে এটা সবসময় কন্টিনিউ থাকবে। আমার নেতার কাছে আকুল আবেদন থাকবে, প্রবাসীদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতিগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন পালন করা হয়। নতুন সরকারের হাত ধরে দেশ আরো এগিয়ে যাবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে বলেও আশা প্রকাশ করেন তারা। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ডোনার প্রেমীদের জন্য উৎসবের আমেজে জমে উঠেছে পোল্যান্ডের ফ্যাট ট্রাস্টে। বিশেষ করে ক্র্যাকো শহরে আয়োজিত এক মজার স্পিড ইটিং প্রতিযোগিতা যেন মিষ্টি খাওয়ার বৈধতা অজুহাত এনে দেয় অংশগ্রহণকারীদের জন্য। এর প্রতিযোগিতায় প্রতিযোগীদের সামনে রাখা হয় ৩ ধরনের ডোনাট, চেরি, কমলা, ঐতিহ্যবাহী রোজ ফ্লেভার। নাহিদা রিন্থির প্রতিবেদনে। মিষ্টির সুবাসে ভরে উঠেছে পোল্যান্ডের আকাশ বাতাস। লেন্টের উপবাস শুরুর আগে শেষবারের মতো মন ভরে মিষ্টি খাওয়ার আনন্দে মাতেন দেশটির মানুষ। আর সেই উৎসব মুখর দিনে ক্রাকো শহরে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ডোনাট খাওয়ার প্রতিযোগিতা, যেখানে স্বাদের চেয়ে গতি আর আনন্দের চেয়ে উত্তেজনাই ছিল বেশি। মূলত পোল্যান্ডের লেন্টের উপবাস শুরুর আগে ঘরে থাকা সব মিষ্টি শেষ করার শেষ সুযোগ হিসেবেই পালিত হয় ফ্যাট থার্সডে। আর সেই উপলক্ষে ক্র্যাকোভের বার্ষিক প্রতিযোগিতা যেন ক্যালোরি গিলে ফেলার এক দারুণ আয়োজন।
ঐতিহাসিক এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের সামনে রাখা হয় 3 ধরনের ডোনাট, চেরি, কমলা ও ঐতিহ্যবাহী রোজ ফ্লেভার। তবে স্বাদের চেয়ে খাওয়ার গতি ছিল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এত দ্রুত খাওয়া হচ্ছিল যে স্বাদ নেওয়ার সুযোগই পাচ্ছিলেন না প্রতিযোগীরা। তবে প্রতিযোগীরা বলেন প্রতিযোগিতায় থাকা স্বাদের দিকে মন না দিয়ে শুধু ডোনাট খাচ্ছিলেন তারা। আমি প্রতিদিন মিষ্টি খাই না, তাই 5 মিনিটে এত বেশি পরিমাণে খাওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল। এটা আসলেই চাপের। আমার পাশের প্রতিযোগীরা আমার চেয়ে দ্রুত খাচ্ছিল, তাই আমি বললাম না না না, স্বাদের দিকে মনোযোগ না দিই, এটা খাই, যাই হোক না কেন, শুধু খেয়ে শেষ করি। এবারের বিজয়ী নির্ধারিত সময় 60টি ডোনাট খেয়ে সবাইকে ছাড়িয়ে যান। আয়োজকরা জানান প্রতিযোগীদের জন্য পর্যাপ্ত ও টাটকা ডোনাট নিশ্চিত করতে সারা রাত ধরে বেক করেছেন তারা। আমি মিষ্টি খেয়ে অভ্যস্ত, চিনি জাতীয় খাবার আমি প্রায়ই খেয়ে থাকি, আমার পেট এতে বেশ অভ্যস্ত। ফ্যাট থার্সডে পোল্যান্ডের অন্যতম প্রিয় একটি ঐতিহ্য। এদিন সেরা বেকারির সামনে পুরো ব্লক জুড়ে লাইন পড়ে যায়। প্রতি বছর লাখ লাখ ক্যালোরি সমৃদ্ধ এই পেস্ট্রি তৈরি হয় ঘরে ও কনফেকশনারি দোকানে। আমরা আসলে ডোনাটগুলো সারা রাত ধরে বেক করেছিলাম যাতে খাবারগুলো সম্পূর্ণ তাজা থাকে। এবার 3টি স্বাদে 3টি ভিন্ন ফ্লেভারে ডোনাট প্রস্তুত করেছি। টলুস্তি চবার্তেক নামে পরিচিত এই দিনটি লেন্ট শুরুর প্রায় 1 সপ্তাহ আগে পালিত হয়, যা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য শ্রোভ মঙ্গলবার বা মার্ডি গ্রার মতো এক মিষ্টিমুখর উৎসব। নাহিদা রিন্থি, 71। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।